দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুদের দেরিতে কথা বলা নিয়ে। সাথে আছেন শিক্ষা মনোবিজ্ঞানী তানমি আক্তার। আপা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপা, আমরা তো একটা গল্প জানি যে আইনস্টাইন উনি নাকি 4 বছর পর্যন্ত কোনো কথাই বলেননি। 4 বছর বয়সে প্রথম উনি খাবার টেবিলে বসে বলেন স্যুপটা গরম, এবং তখন যখন তার মা বাবা তাকে জিজ্ঞাসা করলেন যে এত বছর তুমি কোনো কথা বলনি কেন, তখন উনি বললেন যে এত বছর স্যুপটা ঠিকই ছিল। এই যে আপা, আইনস্টাইনের যে বিষয়টা, বা আমরা যখন দেখি আমাদের সন্তানেরা অনেক সময় দেরিতে কথা বলছে বা দেরিতে কথা শিখছে, এটা কি আসলে স্বাভাবিক বিষয়? দেরিতে কথা বলা স্বাভাবিক বিষয় কি না, তাই তো? আমরা কিন্তু জানি প্রত্যেকটা বয়সেরই কিছু নিয়ম থাকে। একটা শিশু যখন বড় হতে থাকে সে তার বয়স অনুযায়ী আস্তে 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 অনেক কিছু অ্যাচিভ করতে থাকে। কথা কিন্তু তার মধ্যেই একটা বিষয়, একটা বড় একটা এরিয়া। তো শিশুর সব কিছু নির্দিষ্ট করা থাকে। 3 মাস পর থেকে সে আমাকে যেমন একটা সামাজিক বা ফেসিয়াল একটা এক্সপ্রেশন দেয়, একই সাথে কিন্তু সে কুইং জাতীয় কিছু শব্দ করে, একটু গড়গড় গড়গড় করে শব্দ করে, তাই না? কান্নার মাধ্যমে সে সেগুলো প্রকাশ করে। 6 মাস বয়সের পর থেকে আমরা জানি সে বাব্বা বাব্বা, দাদা দাদা, মাম্মা, এই ব্যাবলিংটা কিন্তু তখনই শুরু হতে থাকে। এবং 1 বছরের মধ্যে পার হয়ে আমরা সাধারণত বলি 16 মাসে কিন্তু আমার একটা শিশু সাধারণত 13 থেকে 14টা বা 16টা ওয়ার্ডই অস্পষ্টভাবে বলতে পারবে। তারই ধারাবাহিকতায় 2 বছর বয়সে সে ছোট ছোট দুইটা শব্দ দিয়ে একটা সিম্পল সেন্টেন্স বলতে পারে। বাইরে যাব, পানি খাবো, হতে পারে একটু অস্পষ্ট। তো এই যে ধারাবাহিকতা, এই যে সিস্টেমেটিক্যাল প্রসেসে তাকে এগিয়ে যাওয়া, সেখান থেকে যদি এদিক ওদিক হয়, এদিক ওদিক আমি বলছি এই জন্য কোনো শিশু একটু আগেই এটা অ্যাচিভ করতে পারে, তার নির্ধারিত বয়সের পরেও এটা অ্যাচিভ করতে পারে। তো এই পাশ থেকে যদি 3-4 মাস আমরা ফ্লেক্সিবল করে দিই তাহলে কিন্তু সেটাকে আমরা সমস্যা বলছি না। তবে 6 মাসের পরে, বিশেষ করে 4 মাস যেটা তার যেই বয়সে অ্যাচিভ করার কথা, সেইটা যদি 4 মাস ক্রস করে তার উপরে যেতে থাকে তাহলে সেটা কিন্তু আমরা আস্তে আস্তে সমস্যা বলি। বিশেষ করে 6 মাস পরে যদি হয় যে এখনও তার হাঁটার সময় কিন্তু সে হাঁটছে না, এখনও কথা বলার সময় সে বলছে না, আমার 6 মাস হয়ে গেছে, সো এরপরে কিন্তু আমরা সেটাকে আর মিনিমাইজ করি না, আমরা কিন্তু সেটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করি। তার অর্থ হলো যে 4 মাস থেকে 6 মাস আমরা ওয়েট করব, এর বেশি যদি সেটা এক্সিট করে যায় আমরা সেটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করি। আপা, সন্তানের দেরিতে কথা শেখা বা দেরিতে কথা বলার কারণগুলো কি হতে পারে? আমরা দুইভাবে এই কারণটা চিন্তা করতে পারি। একটা তার শারীরিক কারণ, যেটা কোনো রোগের মাধ্যমে হতে পারে, আরেকটা তার পরিবেশগত কারণ। শারীরিক কারণের ভেতরে আমরা সাধারণত বলি যে কোনো রোগ যদি থাকে, বিশেষ করে নিউরো ডেভেলপমেন্টাল যে প্রবলেমগুলো, বাচ্চা যদি সেরিব্রাল পলসির হয়, শিশুটি যদি ডাউন সিনড্রোমের হয়ে থাকে, শিশুটি যদি অটিজমের হয়ে থাকে, তালুকাটা থাকতে পারে আমার শিশুর, জিহ্বাটা একটু তালুর সাথে লাগানো থাকতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু শারীরিক বিষয়ের মধ্যে পড়ে, এবং এইসব কারণ যদি থাকে তাহলে সেটা দেখলেও বোঝা যায়। তো আমরা কিন্তু তখনই দেখেই বুঝে ফেলি যে আমার শিশুটির কথা বলতে দেরি হচ্ছে বা দেরি হবে। তো সেক্ষেত্রে তো একরকম চিন্তা। আরেক রকম চিন্তা আমরা করতে পারি, সেটা হচ্ছে বাচ্চার পরিবেশ বা পারিপার্শ্বিক যে সাপোর্ট সিস্টেম, ওদেরকে প্রপারলি যদি সময় দেওয়া না হয়, একই সাথে যদি ডিভাইস টাইমটা খুব বেশি হয়, একই সাথে যদি ওরা বাইরে না যায়, অর্থাৎ আইসোলেটেড থাকছে বা নিজেকে নিয়েই ব্যস্ত থাকছে, নিজের জগতে থাকছে, তখন ওর এক্সপ্রেস করতে হচ্ছে কম। তো এই বিষয়গুলো কিন্তু দেরিতে কথা বলার অনেক অন্যতম কারণ। আরেকটা কারণ হচ্ছে আমরা বাচ্চাকে এখন এক্সপ্রেস করতে দিই কম, সময় মতো ওদেরকে খাইয়ে দিচ্ছি, সময় মতো ওর নিডগুলো আমি ফুলফিল করে দিচ্ছি, যার কারণে শিশু কিন্তু খাওয়ার জন্য এখন কাঁদতেও হচ্ছে না। তো এই যে বিষয়, মোট কথা হচ্ছে যে আমরা ওদেরকে সময় দিলে ও সেইটা ভেতরে নেবে এবং আমাদেরকে রেসপন্সটা দিবে। ওই সুযোগটা সেই শিশু যত কম পাবে, তার মধ্যে কথা সে পারলেও
কথা বলার প্র্যাকটিসটা তার মধ্যে তৈরি হয় না। আপা, সন্তান যখন একটু দেরিতে কথা বলে, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আত্মীয় স্বজন এসে কিন্তু চাপ প্রয়োগ করে যে এই তোমার শিশু কেন কথা বলছে না, তখন দেখা যায় মায়ের মনটাও খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আসলে মা বাবার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে কিনা? আমি দুই দিক থেকে বিষয়টাকে দেখতে চাই। একটা সাইড হলো যারা ভাবছে যে সবাই আমাকে বলছে আমি কষ্ট পাচ্ছি, আমার শিশুটা কথা বলছে না। আবার উল্টোটাও কিন্তু হয়, অনেকে বলছে যে তোমার শিশু তো কথা বলছে না, বাবা মা কিন্তু সেটা মেনে নিতে চাইছে না। আবার ফ্যামিলি থেকেও কিন্তু অনেক সময় আমরা একটু ওয়েট করতে চাই যে না আরও বড় হোক, বয়স হলে দেখা যাক। বিশেষ করে যখন তার কোনো প্রিভিয়াস হিস্ট্রি থাকে, যে ওর মায়ের দিক থেকে বা ওর বাবার পরিবারের কারো যদি দেরিতে কথা বলার একটা হিস্ট্রি থাকে, তাহলে তো সেটা আরও একটা বড় ডিলে করার কারণ হিসেবে দাঁড়ায়। তো উদ্বিগ্ন হবার, আমি বলবো যে উদ্বিগ্ন হওয়ার চেয়ে সচেতন হয়ে তো ট্রিটমেন্টটা করানোই ভালো। কারণ শারীরিক বিষয়টা আমরা যেমন খুব দ্রুত ধরতে পারি, দেখে বুঝতে পারি, কিন্তু এই পরিবেশগত কারণে যখন আমার এই শিশুটা কথা বলায় অনভ্যস্ত হয়ে যাচ্ছে, অথবা সে কথা বলা শিখছে দেরিতে, অথবা জানা কথাগুলো সে শেয়ার করছে না, এই বিষয়গুলো কিন্তু দেরিতে ধরা পড়ে। এবং বিশেষ করে এই শিশুরা যখন স্কুলে যায়, সবার সাথে মেশাটা তার পছন্দ হয় না, সবাই যেভাবে বলে সেটা সে নিতে পারে না। একই সাথে কিন্তু সে সব কিছু মুখে না বললেও সে কিন্তু ইশারা করে করে দেখায় তার কি প্রয়োজন। তো এটা আমরা সামাজিকভাবে কিন্তু এটাকে আবার অ্যালাউড করি না, যে 4 বছর একটা বাচ্চা শুধু কথা না বলে আমাকে শুধু দেখাবে যে ওর কী চাই। তো সেই জায়গাটা থেকে আমি বলবো উদ্বিগ্ন হবার চেয়ে মিনিমাম যে বিষয়গুলো আমরা এখন বলছি সেগুলো একটু মনে রেখে যদি আমরা প্রফেশনাল একটা ইন্টারভেনশনে যাই, আমরা থেরাপিউটিক যে সার্ভিসগুলো আছে তারা অ্যাসেস করবেন আসলেই ওর দেরি হচ্ছে কিনা কথা বলা, এবং কথা বলা দেরি হলেও সে আসলে কোন বয়সের বাচ্চার সাথে বিলং করছে কথা বলার দিক থেকে। এই অ্যাসেসমেন্টগুলো হলে কিন্তু সেটা ইন্টারভেনশন আছে। আপা, আমরা অনেক সময় শুনে থাকি গ্রামের শিশুরা নগরের শিশুদের চেয়ে দ্রুত কথা শেখে বা কথা বলে। এই তথ্যটা ঠিক কিনা, বা ঠিক যদি হয়ে থাকে কেন? এই বিষয়টা আগে আমরা যে খেয়াল করতাম, এটা গ্রামে আসলে শিশুরা আগে কথা বলে, এই প্রবণতাটা বেশি ছিল। তবে ইদানিংকালে অবশ্য আমি একটু ভিন্ন মত পোষণ করি। দুইটার উত্তরেই বলবো যে এখানে পরিবেশের প্রভাবটা খুব বড়। আপনি আগে যদি আমরা চিন্তা করি যে তাদের মেলামেশার সুযোগ আছে, সবাই নিজেদের মধ্যে আসা যাওয়া করছে, একটা বড় একটা ইন্টারাকশনে এবং গেট টুগেদারের মধ্যে ওরা বড় হয়। একই সাথে অনেক পশু পাখি আছে, ওদের সাথে কথা বলছে, ওদের সাথে সময় কাটাচ্ছে, সব কিছু মিলিয়ে ওর পরিবেশটাই আসলে কথা বলার জন্য সহায়ক। উল্টোভাবে আমরা শহরের বিষয়টা তো জানি, আমরা এখন আইসোলেটেড থাকি বা এতটাই ব্যস্ত থাকি স্কুল নিয়ে, নিজেদের বাচ্চার লেখাপড়া নিয়ে বা বাচ্চার বিনোদনের জায়গাটা আমরা কভার করতে পারছি না পুরোপুরিভাবে। সব কিছু মিলিয়ে কিন্তু এনভায়রনমেন্টটা আসলে সহায়ক না। তো যেটা নিয়ে দ্বিমত পোষণ করছিলাম যে ইদানিংকালে দেখা যায় গ্রামের কিছু বাচ্চাও কিন্তু আমাদের বেশ কিছু বাচ্চা আসছে যাদের এই পরিবেশগত কারণে কথা বলাটা দেরি হচ্ছে, এবং তার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশটাই মূলত দায়ী। কারণ এখন গ্রামে কিন্তু এখন অনেক রকম শহরের সুযোগ সুবিধা তৈরি হয়েছে, সবাই বেশিরভাগ ক্ষেত্রেই ডিভাইস টাইম কাটাচ্ছে, অথবা নিজেদের মধ্যে নিজেরাই আলাদা ঘরে থাকছে বা নিজেরাই টিভির সাথে যুক্ত থাকছে, যার কারণে যেহেতু ওদের সাথে আইসোলেটেড থাকছে, একই কারণে ওরাও কিন্তু কথা শিখতে দেরি বোধ করছে। এখানে মেইন কন্ডিশনটাই হচ্ছে ওকে সুযোগ দিতে হবে পারিবারিকভাবে, সেটা গ্রামে শহরে একক যৌথ যে পরিবারই হোক না কেন, সুযোগ পেলে সব শিশুই সময় মতো কথা বলবে যদি তার অন্য কোনো শারীরিক অক্ষমতা না থাকে। আপা, এই দেরিতে কথা বলা এটা কি অটিজমের কোনো পূর্ব লক্ষণ হতে পারে? আমরা অটিজম সম্পর্কে যেটা জানি যে DSM-5 যেটা সারা বিশ্বে সর্বস্বীকৃত একটা অ্যাসেসমেন্ট টুল, DSM-5-এ কিন্তু বলা আছে যে অটিজমের ক্রাইটেরিয়ার জন্য যে আমরা একটা শিশুকে 5টা ক্রাইটেরিয়ায় যদি আনতে পারি, ওই শিশুর মধ্যে যদি 5টা ক্রাইটেরিয়া থাকে তাহলে আমরা সেটাকে অটিজম বলবো। সেখানে আমরা দেখি যে ওখানের 5টা বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে স্পিচ ডিলে, তাহলে সেই হিসেবে কিন্তু আমরা ওদেরকে
স্পিচ ডিলেই বলছি। অটিজম হিসেবে সরাসরি আমরা বলবো না, কারণ তার জন্য আরও 4টা ক্রাইটেরিয়া স্পেসিফিকভাবে তাকে কনফার্ম হতে হবে। আপা, শিশু যেন দ্রুত কথা বলা শিখে, সেজন্য মা বাবা হিসেবে আমাদের কিছু করণীয় রয়েছে কি? একটা জিনিস আমরা সবসময় পজিটিভলি নিব, যে আমাদের শিশুরা কিন্তু কথা বলার ক্ষমতা নিয়েই আসে। শারীরিক কিছু বিষয় আছে, সেগুলো আলাদা, তবে বেশিরভাগ শিশু কথা বলার ক্ষমতা নিয়ে আসে। এখন আমরা যদি সময় মতো সেইটাকে পরিচর্যা না করি, সেটার প্র্যাকটিস না করি, সেই ক্ষেত্র তৈরি না করি, তাহলে জানা জিনিসটা আমার শিশুটা করবে না, বা তার বৃদ্ধির জায়গাটা বাধাগ্রস্ত হবে, তার সব কিছু এই জায়গাগুলো তার ডিলে হবে। তো বাবা মা হিসেবে শুধু আমি বলবো না, বাবা মা হিসেবে তো অবশ্যই তাদের সাথে বাবা মা হয়েও বন্ধুসুলভ আচরণ করা, শিশুদের একাকিত্ব দূর করা, ওদের সাথে একটা কোয়ালিটি টাইম দেওয়া, একই সাথে বাইরে মেশার সুযোগ করে দেওয়া, অন্য আরও 10টা বাচ্চার সাথে মেশার সুযোগ করে দেওয়া, এবং পরিবারের বাইরেও যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, তারাও যদি একটা কোয়ালিটি সময় ওদের সাথে পার করেন, তাহলে কিন্তু এই অসুবিধাগুলো থেকে আমরা শিশুগুলোকে ফিরিয়ে আনতে পারবো। আপা, শিশু দেরিতে কথা বললে বাসা থেকে কখন আমরা বিশেষজ্ঞের সহায়তা নেওয়ার জন্য উদ্বুদ্ধ হব? আমরা একটু মনে রাখবো যে আমাদের এই জন্য কিন্তু ডেভেলপমেন্টাল যে মাইলস্টোন, অর্থাৎ কোন বয়সে শিশু কি কি করে, ওই জায়গাটা আমরা আগে একটু জানতে হবে। এখন আমাদের ডিজিটাল যুগ, এবং এই সময় কিন্তু আমরা হাতের কাছে গুগলে সার্চ করতে পারি, মানে প্রাথমিক তথ্য পাওয়ার জন্য ইউটিউবে সার্চ করতে পারি। প্রাথমিক তথ্যগুলোই হলো যে আমার 7 মাসের একটা শিশু, ওই বয়সে ওর মানসিক বৃদ্ধি কতটুকু হওয়া দরকার বা শারীরিক বৃদ্ধিটা কতটুকু হওয়া দরকার, এবং সেটার সাথে তাল একটা কনসিস্টেন্সি রেখেই আমি দেখব যে হ্যাঁ, ওর এখন এই এই বিষয়গুলো করার কথা, কিন্তু সেখান থেকে সে 2টা বিষয় করছে, 3টা বিষয় করছে না। তো এই প্রাথমিক জ্ঞানটা আমরা পেতে পারি। একই সাথে যে অপেক্ষা করব কিন্তু সর্বোচ্চ 4 মাস ওয়েট করা সবচেয়ে ভালো, এরপরে আমাদের অবশ্যই বিশেষজ্ঞের কাছে যাওয়া দরকার। আপা, আপনি কোয়ালিটি টাইমের কথা বলছিলেন, এক্ষেত্রে কোয়ালিটি টাইমটা আসলে কিভাবে দেওয়া যায়? আমরা যখন একটা সন্তানকে সময় দেই, আমরা যদি একটু খেয়াল রাখি যে আমি আমার শিশুটিকে টেক কেয়ার করছি, তাহলে এটা কি টেক কেয়ারই শুধু করা হচ্ছে নাকি কোয়ালিটি টাইম, অর্থাৎ মেন্টালি কি ওর সাথে অ্যাটাচড হচ্ছে কিনা। তো আমরা অনেক মায়ের সাথে কথা বলি বা পরিবারের অনেকের সাথে যখন কথা হয়, আমরা দেখি সবাই কিন্তু পার্থক্যটা খুঁজে নিতে সবাই একটু কষ্ট হয়, যে না আপা, আমি তোকে সময় দেই, আমি তো ওর সাথে ওর সব কিছু আমি ঠিক মতো করছি, ও যা চায় তাই দিচ্ছি, তাহলে আমি আপনার সাথে কথা বলছি, পাশে আমার বাচ্চাটা খেলা করছে, তাহলে এই বাচ্চাটা কিন্তু আমার অ্যাটেনশনও পাচ্ছে না, আমার সাথে সে কোনোভাবে ইনভলভও না। আবার আমি কিন্তু কিছুক্ষণ পর পর কী করছি, ওর খেয়াল রাখছি, ও পড়ে যাচ্ছে কিনা, ব্যথা পাচ্ছে কিনা, কোথাও চলে গেল কিনা, ওর কি কিছু খেতে হবে কিনা, খাওয়ার সময় পার হয়ে গেল কিনা। তাহলে এই যে বিষয়, আমি সন্তানকে কিন্তু সময় দিচ্ছি, তাহলে কিন্তু সেটা কোয়ালিটি মেনটেন করছে না। এখন এটাই কি করে কোয়ালিটি টাইম হতে পারে? যেমন আমি আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু ওর সাথে একটু তাকিয়ে অন্তত যদি একটা হাসি দিই, অথবা জাস্ট ও খেলা করছে, পাশে গিয়ে 10 সেকেন্ডের জন্য বসি, একটা কথা বলে চলে আসলাম, এই যে ওর সাথে আমার আই কন্ট্যাক্ট হলো, ওর সাথে আমার একটা কমিউনিকেশন হলো, এটা কিন্তু কোয়ালিটি টাইম, কারণ এইটা এই বাচ্চাটা এনজয় করলো। আপা, মা ছাড়া পরিবারের অন্য সদস্যরা কিভাবে এই বিষয়ে আমাদের সহায়তা করতে পারে? আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কিভাবে কিছু হলে যেন মার উপর এসে বর্তায় না, হ্যাঁ, যে এটা হয়েছে মার জন্য, ওটা করেছে মার জন্য। শিশুর সাথে মার কানেকশনটা অনেক বেশি, আমরা জানি। এখন কিন্তু আমরা কিছুটা ভিন্ন চিত্রও দেখি, বাবার সাথে বা পরিবারের অন্য কারো সাথে, কারো না কারো সাথে কিন্তু আমার এই শিশুটার একটা ভালো কানেকশন আছে। তো আমরা ছোটবেলায় বলি যে নিশ্চয়ই কোয়ালিটি টাইম বা সে তাকে ফিল করেছে ওই মানুষটার কাছ থেকে, এই জন্য তার কাছে তার একটা আলাদা ভ্যালু আছে। তো শুধু মাকে এখানে আমি বলবো না, মা হচ্ছে এখানে কোর একটা রোল প্লে করেন, যেহেতু শিশুটা বেশিরভাগ সময় মার কাছে থাকে, কিন্তু তার বাইরেও অন্য যারা আছেন ফ্যামিলিতে, তারা যেমন একটা সাপোর্ট দিবেন এই কোয়ালিটি টাইমের ক্ষেত্রে। একই সাথে কিন্তু অনেক বাবা বলেন যে আমি তো সারাদিন বাসায় থাকছি না, তো সেক্ষেত্রে বাবা বাসায় আসার পরে যদি 10 মিনিটও হয়
10 মিনিটের জন্য হলেও কিন্তু আমার শিশুটাকে সময় দিতে হবে। সুতরাং এই কোয়ালিটি টাইমের মাধ্যমে পরিবেশগতভাবে কথা কম বলার যে প্রবণতা, ওটাকে কিন্তু আমরা সমাধান করতে পারি। আর সেক্ষেত্রে মার ভূমিকার পাশাপাশি অন্য যারাই আছেন তাদের প্রত্যেকের সহায়তা তো প্রয়োজন হবে। এই দেরিতে কথা বলা শেখার সাথে কি অন্য কোনো জটিলতার কোনো সম্পর্ক আছে কিনা, বা বড় হয়ে ভবিষ্যতে কোনো জটিল মানসিক সমস্যা হবে কিনা? আমরা জানি যে সাইকোলজিক্যাল একটা ট্রিটমেন্ট একটা বড় পার্ট হলো শেয়ারিং। যে আমরা কারো কাছে যাব, সে হয়তো আমাকে কোনো সমাধান দিতে পারবে না বা কোনো গাইডলাইন দিতে পারবে না, কিন্তু আমি তার কাছে যেতে পারবো এবং আমার কষ্ট বা আমার মনের বিষয়গুলো আমি তার সাথে একদম সুন্দর করে প্রকাশ করতে পারবো। সেরকম শোনার একজন মানুষ আমার লাইফে আছে। তো যখন আমাদের এই শিশুরা বড় হয় আস্তে আস্তে, ওরা কিন্তু দিনে দিনে কথা হয়তো শিখে যায়, কিন্তু গুছিয়ে বলার যে বিষয়টা বা কোন লাইনের পর কোন লাইনটা বলবে, এই বিষয়গুলোতে কিন্তু ওদের একটু গ্যাপ থেকে যায়। তো সেদিক থেকে ও যখন মনের কথাগুলো গুছায় বলবে, ওদের কিন্তু মানসিকভাবে তখন যেটা হয়, সে ভেতরে চেপে রাখে বা ও বুঝতেই পারছে না যে কি করে বললে আরেকজনকে এটা বোঝানো যাবে। তো সেইটা মনের উপরে ভীষণভাবে একটা চাপ ফেলে। তবে প্রপার চিকিৎসার আওতায় যদি আনা যায়, বিশেষ করে পরিবেশগত যে অসুবিধার জন্য কথা বলা যে দেরি হয়, এই বিষয়টা কিন্তু আমরা সম্পূর্ণভাবে ওভারকাম করে আসতে পারি যদি ছোটোবেলা থেকে ওদেরকে ইন্টারভেনশন দেওয়া হয়। আর শারীরিক বিষয়গুলো এখন অনেক চিকিৎসা বের হয়েছে, অনেক ধরনের সার্জারি হয়, অনেক স্পিচ থেরাপি আছে, এবং এই বিষয়গুলোর মধ্যে দিয়ে গেলে একটা শিশু তার পক্ষে যতটুকু সম্ভব সেইটুকু একটা শিশুকে আমি সক্ষম করে গড়ে তুলতে পারি। আপা, স্পিচ থেরাপির কথা যে বললেন, স্পিচ থেরাপিটা আসলে কিভাবে দিতে হয়? এটা কি বাসায় দেওয়া যায় নাকি বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে? এটা নির্ভর করবে শিশুটির অসুবিধা কতটুকু আছে তার উপরে। তার অ্যাসেসমেন্ট করে কিন্তু বোঝা যায় যে শিশুটি আসলে কোন পর্যায়ে আছে কথা বলার দিক থেকে, সে তার বয়সী অন্য বাচ্চাদের থেকে কতটুকু এগিয়ে বা পিছিয়ে আছে। এইটুকু অ্যাসেস করার পরে আমাদের ইন্টারভেনশনটা শুরু হয় এবং থেরাপিস্ট তাকে মুখের কিছু ম্যাসাজ দিয়ে থাকেন। একই সাথে আমি যখন ওয়ার্ড কালেকশনে যাব, ওর সাথে প্রচুর কথা বলবো, গল্প করব, আনন্দ করব, জিনিসগুলোর নাম বলে দিব, তার কিন্তু ব্রেনে জিনিসগুলো থেকে যাবে। তাহলে দুইটার কম্বিনেশনে ব্যালেন্সে সে আস্তে আস্তে কথা বলার প্রবণতা তার মধ্যে তৈরি হবে। এবং এই কাজগুলো করার জন্য আমি বলবো যে শুরুতে আমরা বাসাতেই প্র্যাকটিস করতে পারি, তবে সম্ভব হলে একজন থেরাপিস্টের কাছে যাওয়া ভালো, কারণ তিনি শিশুটাকে অ্যাসেসমেন্ট করে তার জন্য যে কাজ, সেই কাজগুলোকে সাজেস্ট করবেন, যেটা তিনি নিজেও করাতে পারেন, একই সাথে তিনি দেখিয়ে দিবেন, শিখিয়ে দিবেন, যাতে বাসাতে এসেও করতে পারে। আমাদের শিশু বিকাশ কেন্দ্রগুলো এখন এই সাপোর্টগুলো দিচ্ছে। আপা, আপনার সাথে কথা বলে আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম, এবং আমি নিশ্চিত এই তথ্যগুলো যদি আমরা মনে রাখতে পারি আমাদের অনেক কাজে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। কথা হলো শিশুর দেরিতে কথা বলা নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সন্তানদের ভালো রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।